নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নতুন সরকার তৈরি হচ্ছে, ভারতীয় জনতা পার্টির সরকার, এবং সেটা নিয়েই একদম চর্চা তুমুল পর্যায়ে চলছে। এবং অবশ্যই পশ্চিমবঙ্গের মাটিতে এত বড় জয়, এত বড় একটা রিজিম চেঞ্জ হয়ে যাওয়া, সেটা তো অবশ্যই এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য বটেই। কিন্তু তার সঙ্গে দক্ষিণ ভারতের একটি রাজ্য সারা দেশকে চমকে দিয়ে এই মুহূর্তে সেখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, এবং সেটাকে নিয়ে চর্চা করাটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তার কারণ এই মুহূর্তে সরকার গঠন করবে কে এবং কারা, সেটা সবচেয়ে বড় একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে তামিলনাড়ুতে। এবং তামিলনাড়ুতে আপনারা জানেন একটা অভূতপূর্ব রেজাল্ট হয়েছে। পশ্চিমবঙ্গের রেজাল্ট নিয়ে সবাই মাতামাতি করছে, কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টি, তারা দ্বিতীয় বৃহত্তম দল ছিল, তারা অপোজিশনে ছিল, তারা ক্ষমতায় এসেছে। সেটা যতটা না এই মুহূর্তে চমকপ্রদ, অন্য জায়গা থেকে টিভিকে তারা একদম নতুন দল তৈরি করে একদম সরকারকে চেঞ্জ করে যে দুটো অপশন ছিল মানুষের হাতে, সেটার থেকে তৃতীয় অপশন, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাম এবং কংগ্রেস বারংবার বলে যে আমরা তৃতীয় শক্তি হয়ে উঠেছি, কিন্তু আদপে দেখা যায় যে সেটা হয়নি। সেটা কিন্তু তামিলনাড়ুর ক্ষেত্রে হলো, এবং তামিলনাড়ুর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ তারা সরকার তৈরি করার মতন পজিশনে গেল, কিন্তু সেটা শেষ পর্যন্ত করতে পারছে না। কিন্তু অন্যদিকে এই মুহূর্তে সামগ্রিকভাবে আমরা বারংবার চমক পেতেই থাকি, অর্থাৎ রাজনৈতিক দলের কাছ থেকে চমক পাওয়া এটা আমাদের কাছে খুব নতুন কিছু নয়। তার কারণটা কি? আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে যখন রাজ্যপাল তিনি টিভিকে কে সরকার গঠন করার অনুমতি দিচ্ছেন না, তার কারণ তাদের কাছে ম্যাজিক ফিগার নেই। তখন এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে রাজ্যের প্রাক্তন যে দুটো দল যারা দুবার ক্ষমতায় ছিল তাদের মধ্যে, ডিএমকে এবং এআইডিএমকে, যারা একদম মুখোমুখি দাঁড়িয়ে থাকতো, সেই দুটো দল একত্রিত হয়ে টিভিকের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা সরকার তৈরি করবে, তেমন একটা আলোচনা এই মুহূর্তে চলছে। আপনারা একদম সঠিক শুনছেন। যে এম কে স্ট্যালিন একদম সরে দাঁড়িয়েছিলেন যে আমি হেরে গিয়েছি, আমি আমার ইস্তফাপত্র দিয়ে দিলাম, আমরা বিরোধিতা করব, সেটা তিনি জানিয়ে দিয়েছিলেন। কিন্তু তার পরবর্তীতে এই মুহূর্তে সিচুয়েশন যখন দেখা যাচ্ছে যে টিভিকে গভর্নমেন্ট তৈরি করতে পারছে না, তখন এম কে স্ট্যালিন এবং এআইডিএমকে তাদের মধ্যে কিন্তু একটা আলোচনা শুরু হয়েছে যাতে তারা সরকার তৈরি করতে পারে, এবং দুটো পার্টি মিলে গেলে অবশ্যই কিন্তু তাদের হাতে এরকম সংখ্যা রয়েছে যে তারা 118 নিয়ে সরকার তৈরি করতে পারে। সুতরাং এই মুহূর্তে রীতিমতন গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, এবং সেই ক্ষেত্রেই একদম সরাসরি এআইডিএমকে তাদের পক্ষ থেকে এই ধরনের একটা প্রস্তাব পর্যন্ত দেওয়া হয়েছে যে আমরা দরকার হলে এনডিএ ছেড়ে চলে আসবো। আপনারা জানেন এআইডিএমকে এনডিএ এর শরিক হয়ে বিজেপির সঙ্গে লড়াইটা করে, এবং বিজেপি এই মুহূর্তে একটাও সিট পায়নি, তাই জন্য বিজেপির সঙ্গে থেকে যে আর খুব একটা লাভ নেই, সেটা বোধহয় এআইডিএমকে থেকে এই মুহূর্তে আর ভালো কেউ বুঝতে পারছে না। তাই জন্য এআইডিএমকে তাদের নেতৃত্ব বলে দিয়েছে আমরা এনডিএ ছেড়ে চলে আসব, আমরা একটা নতুন জোট তৈরি করব, তাতে ডিএমকেও থাকবে, আমরাও থাকবো, কংগ্রেসও থাকবে, বাম দলগুলো থাকবে, এবং আমরা সম্পূর্ণভাবে টিভিকে বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করব। আপনারা বুঝে দেখুন, রাজনীতিতে একদম ল্যাটারাল এন্ট্রি নেওয়া থালাপাতি বিজয়, তিনি সুপারস্টার ছিলেন, সিনেমার সুপারস্টার ছিলেন। 30 বছরের কেরিয়ার ছেড়ে তিনি রাজনীতিতে এসেছেন 52 বছর বয়স। তিনি রাজনীতিতে একদম যখন মুখ্যমন্ত্রী হওয়ার দোরগোড়ায় রয়েছেন, তখন এই মুহূর্তে তাকে আটকানোর জন্য একদম পলিটিক্যাল অ্যালায়েন্স ভেঙে রীতিমতন কিন্তু সরাসরি একত্রিত হচ্ছে এআইডিএমকে ডিএমকে রা প্রত্যেকেই। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে তামিলনাড়ুর রাজনীতিটা আরো গুরুতর হয়ে উঠছে। তার কারণ এই মুহূর্তে সরাসরি কিন্তু ডিএমকে তাদেরকে রাজনৈতিক বিরোধী বলেছিল থালাপাতি বিজয়, কিন্তু বিজেপিকে বলেছিল তারা রাজনৈতিক শত্রু। তাই জন্য কোনো মতেই এআইডিএমকে যতই অফার দিক না কেন থালাপাতি বিজয়কে, থালাপাতি বিজয় এআইডিএমকে সঙ্গে জোট করতে পারবে না। অন্যদিকে এআইডিএমকে এবং ডিএমকে যখন জোট বাঁধার কথা ভাবছে, তখন থালাপাতি বিজয় তিনি কি বলছেন, তার বক্তব্য হচ্ছে একদম সরাসরি এই মুহূর্তে আমরা
কোনো মতেই যে ডিএমকে থেকে কিছু লোক ভাঙিয়ে নিয়ে এসে এআইডিএমকে থেকে কিছু লোক ভাঙিয়ে নিয়ে এসে সরকার তৈরি করবো, সেটাও আমাদের মতবিরুদ্ধ। তার কারণ আমরা এদের যে রাজনীতি, এদের যে ফর্ম অফ পলিটিক্স, সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রচার করেছিলাম মানুষকে ঠকানো হবে। কংগ্রেস থেকে কিন্তু অলরেডি তাদেরকে সমর্থন করা হয়েছে 5 জন এমএলএ কে দিয়ে। 107 সংখ্যাটা যদি 108 কিন্তু ধরা হবে 107, কারণ থালাপতি বিজয় নিজে 2টো আসন থেকে জয়লাভ করেছিলেন। 107 এবং তার সঙ্গে কংগ্রেসের 5 জন যুক্ত হয়ে 112। তার পরবর্তী যে 6টা আসন, সেই 6টা আসন নিয়ে কিন্তু এখন সমস্যা তৈরি হয়েছে, কারণ বাম দলগুলো এখনো পর্যন্ত ঠিক করতে পারছে না যে তারা থালাপতি বিজয়কে মুখ্যমন্ত্রী হতে সাহায্য করবে কিনা। তারা এখনো পর্যন্ত একটা জোটের মধ্যে যে ছিল ডিএমকে এর সঙ্গে, সেটা ছেড়ে সহজে বেরিয়ে আসতে পারছে না। তারা একদম সরাসরি কংগ্রেসের মতন চরিত্র বদল করতে পারছে না। তারা বলছে যে থালাপতি বিজয় যখন এত ম্যান্ডেট পেয়েছে, তারাই একদম সরাসরি তারই মুখ্যমন্ত্রী হওয়া উচিত, কিন্তু তিনি যে মুখ্যমন্ত্রী হবেন সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত বাম দল সরাসরি তাদের সমর্থন দিতে পারছে না। তারা মৌখিকভাবে দিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সমর্থন লিখিতভাবে আসেনি অফিসিয়ালি। তো সেই জায়গাটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা চর্চা চলছে যে এআইডিএমকে এবং ডিএমকে তারা কি কোথাও গিয়ে একটা গভর্নমেন্ট তৈরি করে ফেলবে। একদম দুই মুখোমুখি যুযুধান শিবির। তারা একজন নতুন সুপারস্টার, নতুন মুখ্যমন্ত্রী, নতুন পলিটিক্স, যেটা তামিলনাড়ুর মানুষ চাইছে এই মুহূর্তে, সেটাকে আটকানোর জন্য এই দুটো দল একত্রিত হয়ে যাবে। তাহলে আপনারা বোঝার চেষ্টা করুন সেখানকার ভোটারদের কোন জায়গায় আঘাত লাগবে। তারা তো একটা বিশ্বাসের জায়গা থেকে ভোটটা দিয়েছিলেন। তারাও তো ভোটটা দিয়েছিলেন যে আমরা এআইডিএমকে কেও দেখেছি, ডিএমকে কেও দেখছি এতদিন ধরে, এবার আমরা একটা নতুন ফ্রেশ সরকার তৈরি করতে চাইছি, এবং সেটার কাছাকাছিও পৌঁছে গেলেন থালাপতি বিজয়। 108টা পেয়েছেন, 118 হচ্ছে ম্যাজিক ফিগার। তো 10টা সিটের জন্য তাকে সরকার তৈরি করতে দেওয়া হচ্ছে না, এবং সেটার পেছনে মূলত কে দাঁড়িয়ে আছেন? রাজ্যপাল। সেখানকার রাজ্যপাল কোনো মতেই ফ্লোর টেস্টে যেতে দিচ্ছেন না। 107 জন বিধায়ক নিয়েও ফ্লোর টেস্টে যেতে পারছে না। ফ্লোর টেস্ট বলতে একটা সরকার গঠিত হবে এবং তার মধ্যে 10-12 দিন তাকে সময় দেবে রাজ্যপাল, এবং রাজ্যপাল সময় দেওয়ার মধ্যেই তাকে একদম ম্যাজিক ফিগার সেটা টাচ করতে হবে, এবং তারপরে রাজ্যপালকে অফিসিয়ালি জানাতে হবে যে আমার সরকারে এরা এরা জোট সঙ্গী হিসেবে থাকছে। সেই যে বিষয়টা, সেটা করতেই রাজ্যপাল তাদেরকে অ্যালাউ করছেন না। এই সামগ্রিক বিষয়টার থেকে একটা জিনিস কিন্তু উঠে আসছেই, যে মানুষ যাকেই ভরসা করুন না কেন, তারা শেষ পর্যন্ত যদি রাজনৈতিক নেতা হন, তাহলে সেই ভরসা রাখবেন না। আপনারা বুঝে দেখুন যে রাজনৈতিক ইকুয়েশন কত তাড়াতাড়ি বদলে যায়। মানুষ ভাবার আগেই রীতিমতন রাজনৈতিক নেতারা কিভাবে বদলে যান, সেটা আপনারা বোঝাবার চেষ্টা করুন। কয়েকদিন আগে যখন সংসদে একটা স্পেশাল অধিবেশন নিয়ে সম্পূর্ণভাবে চর্চা হলো যে মহিলা সংরক্ষণ বিল, সেটা সূত্র ধরে সংবিধান সংশোধন করতে হবে, এপ্রিল মাসের কথা বলছি আমরা, তখনও পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন সেই বিলটাকে পুড়িয়েছিলেন, যে বিজেপি বিরোধিতা করবার জন্য সেটাকে পুড়িয়েছিলেন। রাজনৈতিক স্বার্থে সেটাকে ভোট প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে তাদের সঙ্গী এআইডিএমকে তাদের সঙ্গে হাত ধরতেও কিন্তু তাদের একটুও বাধছে না। এবং অন্যদিকে এআইডিএমকে এর কথা আপনারা বোঝার চেষ্টা করুন। বিজেপি যখন এই মুহূর্তে কোনো স্থান অর্জন করতে পারেনি, বিজেপি যখন একটাও সিট পায়নি, তখন আর তাদের সঙ্গে থেকে আমাদের লাভটা কি? একদম সরাসরি যাদের সঙ্গে থাকলে আমরা সরকার তৈরি করতে পারবো তাদের সঙ্গেই যাই, তা হোক আমাদের বিরোধী, তা হোক এতদিন ধরে তাদেরকে গালমন্দ করেছি, কিন্তু এখন নতুন সরকার নতুন ভরসা নিয়ে আসবে, এটাই তো সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা হবে। আপনারা বুঝে দেখুন সাধারণ ভোটার কি ভেবে ভোট দিল, কি দর্শনের ভিত্তিতে ভোট দিল, কিন্তু শেষ পর্যন্ত ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। একজন বিজেপির ভোটার তিনি যদি এআইডিএমকে এর একজন প্রার্থীকে ভোট দিয়ে থাকেন তার হিন্দুত্ববাদী চেতনার জায়গা থেকে, সেই জায়গাটাও যেমন ধাক্কা খাচ্ছে, ঠিক তেমন ভাবেই একজন সেকুলার মানুষ তিনি যদি সরাসরি ভোট দিয়ে থাকে ডিএমকে কে, তাহলে তার চেতনাটাও কিন্তু ধাক্কা খাচ্ছে, তার বোধটাও ধাক্কা খাচ্ছে। কারণ এআইডিএমকে বিরোধিতায় মত্ত হয়ে সে ভোটটা দিয়েছিল, তার ভোটের শেষ পর্যন্ত কি দাম থাকছে যদি এই ধরনের সরকার তৈরি হয়। এবং সম্পূর্ণটা কেন হচ্ছে? টিভিকে তাদেরকে আটকানোর জন্য। আপনারা বোঝার চেষ্টা করুন। সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।